একজন সৎ শক্তিশালী সাহিত্যিকের হাতে যদি কোনো অপরাধমূলক গোয়েন্দা কাহিনী গিয়েও পৌঁছায়, তাহলে সেই গোয়েন্দা কাহিনী কোন স্তরে উত্তীর্ণ হতে পারে তার উদাহরণ হতে চলেছে আমাদের আজকের আলোচ্য বইটি। চলুন আজকে আর বেশি সময় না নষ্ট করে ভিডিও শুরু করা যাক। নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন। স্বাগত আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শবর দাশগুপ্ত গোয়েন্দা সিরিজের বইয়ের আলোচনা পর্বে। আজকের বই ঋণ, এটি গোয়েন্দা শবর সিরিজের প্রথম উপন্যাস। চলুন জেনে নেওয়া যাক ঋণের বাইরের সমস্ত তথ্য। ঋণ প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। এই যে আনন্দ, এটার একটা হল ভিডিও আমি অলরেডি করে রেখেছি, সেটা না দেখে থাকলে আমি আই বাটনে হল ভিডিওটা মেনশন করে দিচ্ছি, আপনারা সেখান থেকে কেউ চেক আউট করতে পারেন। ঋণ একটি হার্ড কভার বাইন্ডিং বই, এর ওপরে আপনারা একটি অ্যাডিশনাল জ্যাকেট কভার পেয়ে যাবেন। এই যে ভেতরের ছবিটাও সেম। এর প্রচ্ছদ অঙ্কন করেছেন সুব্রত চৌধুরী এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 119টি। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 150 টাকা। এবার আসি এই বইটার চরিত্রদের উপরে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মানেই বহু ব্যতিক্রমী চরিত্রের আগমন এবং অন্তর্হিত হওয়ার ঘটনা। এই উপন্যাসে আমাদের বেশ কয়েকটি চরিত্র রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মিতালি, মিঠু মিত্র, গোয়েন্দা শবর দাশগুপ্ত, জুলেখা, সমীরণ বাবু, বরুণ ঘোষ, পান্টু সহ আরো অনেক মানুষ। এবার আসা যাক এই উপন্যাসের গল্পের উপরে। আচ্ছা, আমি গল্পের ক্ষেত্রে বেশি কিছু বলছি না, এমনি খুব কম পাতার উপন্যাস, বেশি কিছু বললেই হয়তো স্পয়লার হয়ে যেতে পারে। তো আমেরিকা ফেরত এক বিত্তশালিনী ডিভোর্সি যুবতী নারী মিতালি মিত্রের খুন হয়েছে। তার বর অর্থাৎ মিঠু মিত্রের ওপরে শবর দাশগুপ্ত জেরা করাকালীন বিভিন্ন তথ্য জানতে পারেন এবং তিনি প্রথম থেকেই তাকে সন্দেহের চোখে রাখেন। যদিও গল্পের প্রত্যেকটা মুহূর্তেই আমাদের মনে হবে যে মিঠু মিত্রই হয়তো তার স্ত্রী মিতালির খুনি। গল্প যত এগোতে থাকে ধীরে ধীরে প্রবেশ করতে থাকে আরো বিভিন্ন চরিত্র। ধীরে ধীরে আগমন ঘটে সমীরণ বাবু, তাছাড়া জুলেখা, তাছাড়া জয়িতা, পান্টু, বরুণ ঘোষ প্রমুখ মানুষদের। এই সকল চরিত্রই কোনো না কোনো ভাবে মিতালি দেবী এবং মিঠু মিত্রর সাথে কোনো এক যোগসূত্রের সাথে সম্পর্কিত। এতগুলি চরিত্রের মধ্যে আসল খুনি কে তা জানতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে শবর সিরিজের প্রথম উপন্যাস ঋণ। এবার আসি আমার মতামতের উপরে। গোয়েন্দা শবর বাবুর যে ঘটনাটি আমার খুব ভালো লাগলো সেটি হচ্ছে তিনি খুব ধীর স্থির ভাবে যথাযথভাবে জেরা করার পরেই কোনো ডিসিশন নিচ্ছিলেন। বইয়ের ব্লার্বে একটি কথা উল্লেখ করা রয়েছে, তদন্তের সূত্র ধরে পাতায় পাতায় উন্মোচিত হয়েছে নতুন নতুন চমকপ্রদ তথ্য। তুখোর গোয়েন্দার অন্তর্ভেদী জেরার সামনে প্রত্যেকেই মনে হয় কোনো না কোনো ভাবে সন্দেহজনক। প্রত্যেকের ক্ষেত্রেই মনে হয়েছে খুনের অভ্রান্ত এক মোটিভ। অথচ শেষ অবধি যখন ধরা পড়ে যথার্থ খুনি, একবারও অবিশ্বাস্য মনে হয় না। অপরাধকে মেনে নেওয়া যায় না ঠিকই, কিন্তু অপরাধীর জন্যেও পরে দীর্ঘশ্বাস। এখানেই এই উপন্যাসের প্রকৃত সার্থকতা। ব্লার্বে যে কথাটা লেখা আছে যখন আমি পড়ি এবং যখন ঘটনাটা পড়ি, তখন যতগুলো চরিত্রের আগমন ঘটে এবং যতগুলো চরিত্র ধীরে ধীরে এগোয়, ঘটনাটি যত এগোয় তত আমার মনে হয় যে এই চরিত্রটাই হয়তো খুন করেছে কিংবা এই চরিত্রটাই হয়তো খুনি। মুখ্য সন্দেহ তো আমার মিঠু মিত্রের ওপরই হয়েছিল, কিন্তু সে আসল খুনি নয়, অন্য একজন খুনি। সেটা জানতে গেলে আপনাকে উপন্যাসটি শেষ পর্যন্ত একদম ধীরে ধীরে পড়তে হবে। উপন্যাসটি যদিও খুবই ধীরে ধীরে এগিয়েওছে, যেটি হচ্ছে উপন্যাসের একটা বৈশিষ্ট্য, যে শবর দাশগুপ্ত একদমই কোনো প্রকারের তাড়াহুড়ো করেননি। এটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি বৈশিষ্ট্য বলা চলে। এবং সর্বোপরি যদি আমি বলি, আমার এই উপন্যাসটা ভালোই লেগেছে। শবর দাশগুপ্তর যে এক্সপেকটেশন ছিল সেটা আমার বজায় আছে। তো এই ছিল আজকের একটা ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
এবং আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলিকে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রেখে চলবেন এবং আরও বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকে ভিডিওখানি শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।